তো আছে, নাহলে তথ্য প্রমাণ লোপাট তারা করতে যাবে কেন? রাজ্য সরকারের এত উদ্যোগী হয়ে ওঠার কারণটা কেন যে তথ্য প্রমাণ লোপাট করতে হবে, পুরো ঘটনাটাকে বদলে ফেলতে হবে? তারা তো করেছে এই বিষয়গুলো, এবং সেটা চার্জশিটে আফটার কনক্লুশন অফ ইনভেস্টিগেশন সেই বিষয়গুলো উঠে এসেছে। তো এটাই তো আমরা বারংবার ধরে বলছি, আজকে সিবিআই তদন্ত না হলে তো এটা মানুষের সামনে আসতো না, সাধারণ মানুষের সামনে একটা চিত্র থাকতো শুধু সঞ্জয় রায় ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই ঘটনাটার পরে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজ্য সরকার এভিডেন্স ট্যাম্পার করেছে, তথ্য লোপাট করেছে, প্রমাণ লোপাট করেছে, এই কথাটাই তো আমরা বারংবার ধরে বলেছি, এবং সেই সিবিআই ইনভেস্টিগেশনে দ্যাট ইজ ওয়েল এস্টাবলিশড। এই চার্জশিটে বলেছে যে তথ্য প্রমাণ লোপাট এবং এভিডেন্স ট্যাম্পারের যে কথাটা, যেটা আমরা বারংবার করে বলছি, যে কোনো ক্রিমিনাল কেসে প্রসিকিউট একজনকে করা সম্ভব না যদি অ্যাম্পল এভিডেন্স থাকে। রাজ্য সরকার এবং তাদের পুলিশ 4-5 দিন ধরে যেভাবে এভিডেন্স ওয়াইপ আউট করেছে, এটা আমি প্রথম থেকেই বলে আসছি সিবিআইয়ের পক্ষে একটা হারকিউলিয়ান টাস্ক হতে চলেছে এটাকে করা। তো সেই ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটে, যেমন তোমার এই যে ওসি যে আছে টালা থানার এবং সন্দীপ ঘোষ, এরা মিলে যে তথ্য প্রমাণ লোপাট করেছে, এই উল্লেখও কিন্তু সিবিআই চার্জশিটে আছে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস স্পষ্টত বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় বা রাজ্য সরকারের মদতে এই তথ্য প্রমাণ লোপাটগুলো করা হয়েছে ফর অবভিয়াস রিজনস বেস্ট নোন টু দেম। তারা জানে এখন কোন দোষীকে আড়াল করতে এই জিনিসগুলো করা হয়েছে, যারা পিসির ঘনিষ্ঠ না পিসেমশাইয়ের ঘনিষ্ঠ না ভাইপোর ঘনিষ্ঠ, কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে এই ঘনিষ্ঠ না হলে এত কেন রাজ্য সরকারের এফোর্ট থাকবে? তো সেই ক্ষেত্রে আলটিমেটলি সেটাই হয়েছে যে তথ্য প্রমাণের অভাবে আলটিমেটলি দেখা যাচ্ছে এমন একটা চার্জশিট হয়েছে যেখানে শুধু সঞ্জয় রায়কে অ্যাকিউজ দেখানো হচ্ছে। কিন্তু সাথে সাথে এই বিষয়টা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টাও কিন্তু সিবিআই চার্জশিটে স্পষ্টত উল্লেখ আছে, এবং এটা কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত যে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় পুলিশের মদতে প্রমাণ লোপাট হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ। এই বিষয়টা যদি আগামী দিন প্রমাণিত হয়, প্রমাণিত তো অবশ্যই হবে, তাহলে কিন্তু এই রাজ্য সরকারের যে কথা আমরা বারংবার বলছি যে নৈতিক যে অধিকার ক্ষমতায় থাকার, সেটাই সরকার হারিয়ে ফেলেছে। না, এখন ওই শিয়াল একবার হুক্কা হুয়া করলে সব শিয়ালকে হুক্কা হুয়া করতে হয়। এক শিয়াল হুক্কা হুয়া করেছে, এখন সব শিয়ালকে বলবে। এখন ওরাও সব একইভাবে ওই হাউ 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 করবে ওই একটা কথা বলে। কিন্তু আলটিমেটলি এদের এইটুকু ন্যূনতম বোধ বুদ্ধি নেই যে সিবিআই চার্জশিটের দ্বিতীয় অংশটা কি। আমি তো বললাম ওই একটা শিয়াল হুক্কা হুয়া করলে সমস্ত শিয়াল হুক্কা হুয়া করে। এবার তো কনস্পিরেসি থিওরি, একটা কুকুর ঘেউ ঘেউ করা শুরু করলে পাড়ায় দেখবে সব কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে, একইভাবে চিৎকার করে। এদের সব ওই তাই হয়েছে। আমি বলছি যে এরা দ্বিতীয় কথাটা কেউ বলছে না, শুধু সঞ্জয় রায়ের কথাটাই বলছে। আমি তো বারবার করে বলছি এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, প্রমাণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে ইনভেস্টিগেশনে। সেটা এটা নিয়ে তারা কথা বলুক না যে এটা তারা কেন করলো, তাদের সরকার কেন করলো, তাদের পুলিশ কেন করলো, কিসে তাদের অভিসন্ধিটা কী ছিল, কাকে বাঁচাতে চেয়েছে। যাকে বাঁচাতে চেয়েছেন তিনি কি পিসির আশীর্বাদ জন্য, না পিসামশাইয়ের আশীর্বাদ জন্য, নাকি ভাইপোর আশীর্বাদ জন্য? কেন গোটা পুলিশ প্রশাসনকে, গোটা হসপিটাল অথরিটিকে এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো হলো? এখন তুমি নির্লজ্জ বেহায়াদের কি বলবে? নির্লজ্জ বেহায়া তো তাদেরই বলে যাদের লজ্জা শরম নেই। এখন তুমি এদেরকে রেজিস্টার্ড নির্লজ্জ বেহায়া, একদম থাপ্পা মারা রেজিস্টার্ড একদম নির্লজ্জ বেহায়া, তুমি কি বলবে এদেরকে? এই সরকারের একদম দোকান কাটা, কে কি বলল কিচ্ছু এসে যায় না। দেখো একটা মুখ্যমন্ত্রী, এত রাজ্যের এত বড় একটা ঘটনা ঘটেছেন, মুখ্যমন্ত্রী দেই দেই করে নেচে বেড়াচ্ছেন, গান গেয়ে বেড়াচ্ছেন, কোনো তার মধ্যে একটা ন্যূনতম একটা মানবিকতার দিক থেকে, নাম মমতা কিন্তু শরীরে মমতার লেশমাত্রটুকু নেই। এই কথাটা আমি বরাবর বলি, ওনার নামেই শুধু মমতা আছে, শরীরে মমতার লেশমাত্রটুকু নেই। দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি যেখানে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। উল্টে কি বলছেন, বলছে দু একটা এরকম হচ্ছে, লোকে চিৎকার চেল্লামিল্লি করছে। লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ভাবছেন চিরকাল তিনি শাসক থাকবেন। মুখ্যমন্ত্রী এমন একটা ভাব করেছেন তিনি জন্মেই শাসক। তিনি উনার বিরোধী দলের নেত্রী হিসাবে তার যে ভূমিকা, সেই ভূমিকাগুলো ভুলে যাচ্ছেন, বা সেই সময়কার তার বক্তব্যগুলো ভুলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী একটা স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছে, এবং উনি ভুলে যাচ্ছেন যে হয়তো উনাকেও একদিন বিরোধী হতে হবে। সে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। মুখ্যমন্ত্রী সেই দিনের কথা যেন না ভুলে যান। আমি বলছি মুখ্যমন্ত্রী কতটা মানে ইনসেনসিটিভ হতে পারে। মানে মুখ্যমন্ত্রীর বিষয়টা হচ্ছে যে আর কি, মানে আমার যে দোষ আছে সেই দোষটাকে আমি স্বীকার করব না, সেই দোষটাকে ঢাকবার জন্য দুনিয়ার যত রাজ্যের একদম মানে অগা পচা, কোনো মাথা নেই মুন্ড নেই, একটা হজবড়ল একটা যুক্তি আমি খাড়া করে দেবো। আমার এখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন টিভিতে চুরি হচ্ছে ডাকাতি দেখাচ্ছে বলে চুরি ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে বলছে টিভিতে ধর্ষণ খুন দেখাচ্ছে বলে।
মুখ্যমন্ত্রীর বোধগম্য এইটুকু নেই যে গোটা এই যে রাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে রাজ্যের প্রশাসনিক লেভেলে এই চরমতম ব্যর্থতা, এটাকে নিয়ে সিনেমা তৈরি হবে আগামী দিনে। এই তো একটা বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা বেরিয়েছিল, ওইটাকে আটকানোর জন্য কত তৎপরতা বেড়ে গেল। তো এই রাজ্যের যে হাল হকিকত, সেই হাল হকিকতে তো সিনেমার প্রেক্ষাপট হয়ে যাচ্ছে। সিনেমার প্রেক্ষাপটকে এই রাজ্যের হাল হকিকত হতে হবে না, এই রাজ্যের যে হাল হকিকত সেটাই সিনেমার প্রেক্ষাপট হয়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা সার্কাস দেখতে যেতাম, এটা খুব গুরুগম্ভীর একটা ধরো মুহূর্ত হচ্ছে, কোনো বাঘ সিংহ হাতি টাতির খেলা টেলা হচ্ছে, এই আগুন টাগুন দিয়ে লাফানো, এগুলো বন্ধ হয়ে গেছে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালসের আইনে এটার পরে। তো তারপরে কি হতো, মাঝে দেখা যেত একটা করে জোকার আসতো, জোকার এসে লাফালাফি করছে, কখনো জোকারের প্যান্ট খুলে যাচ্ছে, মানুষ দেখে হাসাহাসি করছে, এ করছে। তো এগুলোকে বলা হতো যে একটা গুরুগম্ভীর মুহূর্তের মধ্যখানে মাঝে মাঝে একটা করে কমিক রিলিফ দেওয়া হতো। আপনি যার নাম করলেন এ প্র্যাকটিক্যালি জোকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একটা গুরুগম্ভীর রাজ্যের একটা পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে রাজ্যে এরকম একটা জোকারকে দেখলে মানুষই হাসি ঠাট্টা করে আর কি, কেউ সিরিয়াসলি নেয় না, এর কথাগুলো কেউ সিরিয়াসলি নেয় না। এর যদি ন্যূনতম বোধবুদ্ধি থাকতো, চার্জশিটের দ্বিতীয় কথাটা পার্টের কথাটা এরা বলছে না, তথ্য প্রমাণ লোপাটের কথা। সিবিআই ইনভেস্টিগেশনটা হয়েছে বলে এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এভিডেন্স ট্যাম্পার হয়েছে, এই বিষয়গুলো তো আজকে সামনে আসছে। এই কথাগুলোই তো আমরা প্রথম দিন থেকে বলে এসেছি। প্রথম দিন যখন ওই মেয়েটির দেহটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় থেকে পুলিশের যা তৎপরতা, এবং 4-5 দিন ধরে এই ক্রাইম সিনটাকে ট্যাম্পার করার ক্ষেত্রে তাদের যা তৎপরতা ঘটনা ঘটবার পর থেকে, এই কথাগুলো তো সিবিআই আফটার কনক্লুশন অফ ইনভেস্টিগেশন আসছে তো এই বিষয়গুলো সামনে। তো এই কথাটা তাদের বলেনি যে প্রমাণ লোপাট হয়েছে, এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, কারণ করেছে তো তারাই। আজকে যদি তুমি 4-5 দিন ধরে সিবিআই যখন যেই সময় ইনভেস্টিগেশনটা টেক আপ করলো, আলটিমেটলি সেই সময় তো আমি তোমাকে বলছি হয়তো এমন হয়েছে, আমি জানি না, হয়তো ক্রাইম সিনটাকে অদল বদল করে দেওয়া হয়েছে, হয়তো এমন হয়েছে গোটা ঘটনাটাকে রিক্রিয়েট করে তাদের মতন করে তারা সাজিয়ে ফেলেছে। সিবিআই তো এভিডেন্স নতুন করে তৈরি করতে পারবে না, সিবিআইকে তো এক্সিস্টিং এভিডেন্সের উপরেই কাজ করতে হবে। এবারে এভিডেন্সগুলো যদি ওয়াইপড আউট হয়ে যায়, কী করবে সিবিআই কেন, এফবিআই, পৃথিবীর কোনো ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষে এটা সম্ভব না। কিন্তু সিবিআই চার্জশিটের যেটা উল্লেখযোগ্য বিষয়, যে প্রমাণ লোপাট, তথ্য লোপাট যেটা হয়েছে, এটা ভয়ঙ্কর। এটা থেকে আমি বারংবার করে যে কথা বলছি যে রাজ্য সরকারের যে অভিসন্ধি, এটা তার প্রতিফলন। প্রতিষ্ঠানে তারা চায়নি, এইমসে ময়নাতদন্ত হয়েছে এবং যা যা আইনি প্রসিজিওর আছে সেগুলো হবে। তবে এই ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে একটা বড় অংশের পুলিশের নিষ্ক্রিয়তার কথা আমরা শুনতে পাচ্ছি। মেয়েটা যখন হারিয়ে গেছিল, তারপর পুলিশের কাছে অভিযোগ জানাতে তারা এই থানা সেই থানা, যদিও আমাদের আইন অনুযায়ী, ভারতীয় তোমার নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী তোমার 0 FIR এর কনসেপ্ট আছে। এবং আজকে বলে না, এটা এক্সিস্টিং যখন ইয়েতে, সেখানেও সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়েছিল, কোনো আজকে তুমি যদি থানাতে কোনো একটা FIR করতে যাও, পুলিশ জুরিসডিকশনের জন্য তোমার FIRকে ফিরিয়ে দিতে পারে না। 0 FIR হিসাবে স্টার্ট করে সেটাকে কেস ট্রিট করতে হবে, দিয়ে জুরিসডিকশনাল থানাতে পাঠিয়ে দিতে হবে। এই গড়িমসির বিষয়গুলো রয়েছে। ওভারঅল তুমি যে কোনো ঘটনা দেখো, আজকে তুমি শুধু জয়নগর বা কুলতলির এই বিষয়টা কেন বলছো, তুমি আজকে দেখো ওই যে IAS ভদ্রলোকের যে স্ত্রীর যার আজকে হলো, সেখানে পুলিশের তুমি ন্যাক্কারজনক ভূমিকাটা দেখো। হাইকোর্টকে ইন্টারভিন করতে হলো এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলো তাদের একটা মোটিভেটেড ইনভেস্টিগেশনের কারণে। তো সমস্ত ক্ষেত্রে নেতা দাদাদের কথা শুনে সমস্তভাবে ইনভেস্টিগেশনকে তারা প্রভাবিত করার কারণে সমস্ত জায়গাতে বিচার মানুষ পাচ্ছে না। মুখ্যমন্ত্রীর বদান্যতায়, মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় যদি একটার পর একটা অনৈতিক কার্যকলাপ হয়, তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর পুলিশ তার আন্ডারে আসে, সেই পুলিশ যদি একটার পর একটা অনৈতিক কার্যকলাপ করে, আর মুখ্যমন্ত্রী সেই অনৈতিক কার্যকলাপগুলোকে যদি মুখ্যমন্ত্রী সমর্থন করে, দায় কার উপরে বর্তাবে? পুলিশের উপর বর্তাবে, যেমন মুখ্যমন্ত্রীর উপরে তেমন বর্তাবে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ভূমিকাও মানুষ গাল দেবে সেই ভূমিকায়। তো গাল খাওয়ার মতন কাজ করলে গাল খাবেন না কেন? মুখ্যমন্ত্রী যদি গাল খাওয়ার মতন কাজ করেন, সাধারণ মানুষের অধিকার আছে, এবং এটাই গণতন্ত্র, যে শাসক যতই স্বৈরাচারী হোক আর শাসক যতই অত্যাচারী হোক, মানুষ শাসকের এই স্বৈরাচারী ভূমিকার প্রতিবাদ করার, তার নিন্দা করার, তাকে গাল দেওয়ার অধিকার গণতন্ত্র দেয়। মুখ্যমন্ত্রী এটা কেন ভুলে যাচ্ছেন? এটা গণতান্ত্রিক অধিকার বলে মানুষ তাকে গাল দিচ্ছে তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এবং শুধু গাল দেওয়া নয়, নির্বাচন আসতে দিন, এই গালের প্রতিফলন ভোটের বাক্সের মধ্যেও হবে। মুখ্যমন্ত্রী বলে দিন না, সাধারণ মানুষকে অস্ত্র তুলে নিতে বলে দিন। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আজকে এই ধরনের কথা বললে আমাদের বিরুদ্ধে তো আবার কেস টেস করে দেবে। কিন্তু রাইট টু সেলফ ডিফেন্স ইজ অ্যান ইন্ট্রুসিভ পার্ট অফ দি কনস্টিটিউশন। আমি বলছি যে তোমাকে আজকে মুখ্যমন্ত্রী, আমাদের সবাইকে মুখ্যমন্ত্রী এটা উদ্দেশ্য করে বলে দিক না যে আমরা আমাদের দায়বদ্ধতা খুব ভালোভাবে জানি, এবং আমরা আমাদের দায়িত্ব নিজেরা খুব ভালো করে নিতে জানি।
মুখ্যমন্ত্রী বলে দিক যে আমার প্রশাসন মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ, সবাই সবার মতন যে যেমন পারছো হাতে অস্ত্র তুলে নাও, যেখানে অন্যায় অত্যাচার হবে ধরে মেরে দাও। মুখ্যমন্ত্রী এই কথাটা বলে দিক না। মুখ্যমন্ত্রী আজকে এত বড় বড় কথা বলছেন যে দায়ভার নিতে হবে না, এই নিতে হবে, সবাইকে সবারটা দেখতে হবে। মেয়েদেরকে তো বললেন একেবারে দায়িত্ব দিয়ে। না, মুখ্যমন্ত্রী এই বিষয়টা বলে দিক না, হিজ হুজ বলে দিক, যার যে তার সে তার দায়িত্ব নিয়ে নিক। দেখুন আজকে কুলতলিতে জয়নগরে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সাধারণ মানুষের যে রোষের আমরা বহিঃপ্রকাশ দেখেছি, লাঠি ঝাঁটা হাতে নিয়ে মহিলারা বেরিয়ে পড়েছেন। আমি তো বলেছি মা বোনেদের শুধু লাঠি ঝাঁটা হাতে নিয়ে বেরোলে হবে না, মা দুর্গার আশীর্বাদ নিয়ে হাতে অস্ত্র তুলে নিতে হবে অসুর নিধন করবার জন্যে। তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, কেউ পাশে দাঁড়াবে না। মা দুর্গার জাত আমাদের মাতৃশক্তি, তারা কোনো অন্যায় অত্যাচার অবিচারকে ভয় পায় না। মায়েরা হাতে যখন অস্ত্র তুলে নেবে তখন আবার এই প্রশাসনই দেখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলে দিক, কারণ সবাইকে তো নিজের করে আত্মরক্ষা করার দায়িত্ব সবার, তো নিজেকে নিজের প্রতি মানে আত্মরক্ষা করার তো সবারই তো একটা অধিকার আছে, সেই অধিকার থেকে মানুষকে কেন বঞ্চিত? 2014 সালে ভারতীয় জনতা পার্টির যে ফলাফল করেছিল সেই ফলাফলের থেকেও ভালো ফলাফল হচ্ছে। 2014 সালে কংগ্রেসকে সরিয়ে যাওয়ার, হরিয়ানা কংগ্রেসের সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। আমি বলছি তৃতীয়বার অ্যান্টি ইনকামবেন্সির হাওয়াকে একদম ধুলোয় মিশিয়ে দিয়ে এবারেও সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে। আর কাশ্মীরে দেখুন, কাশ্মীর উপত্যকায় ভ্যালিতে মানে কাশ্মীরে প্র্যাকটিক্যালি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে যথেষ্ট দুর্বল, কিন্তু জম্মুতে যথেষ্ট ভালো ভারতীয় জনতা পার্টি ফলাফল করেছে। এখানে কংগ্রেস দীর্ঘদিন ধরে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ওখানে মদত দিয়ে এসেছে, কিন্তু জম্মু কাশ্মীরের যারা মানুষ, তারা যারা মানে একটা শান্তির জম্মু কাশ্মীর চায়, যারা নিজেদেরকে ভারতীয় বলে মনে করে, যারা নিজেদেরকে দেশের বাইরে মনে করে না, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের রায় দিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি যে রেজাল্ট করেছে, এই রেজাল্টের মধ্যে কোনো খারাপ কিছু দেখছি না, উল্টে ভালো রেজাল্ট করেছে। এত কিছু অপপ্রচার, এত কিছু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, এত অপপ্রচার, এত কুরুচিকর মন্তব্য, দেশের বিরুদ্ধে এত বাজে বাজে কথা, এত কিছু বলার পরেও ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো রেজাল্ট করছে। রাহুল গান্ধী যেখানে যেখানে গেছে হরিয়ানাতে সমস্ত জায়গায় কংগ্রেস হারছে, ধরাশায়ী হয়ে গেছে। তো কিছু না, মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে। ভারতবর্ষ একটা শক্তিশালী ভারতবর্ষ হবে, সেই স্বপ্ন ভারতবর্ষের মানুষ দেখে এবং হচ্ছেও। আজকে বিশ্বের দরবারে ভারতবর্ষ যে উচ্চতায় গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এটা কেউ কল্পনা করতে পারে না। এবং সাধারণ মানুষ তাই জন্য মানে সারা দেশ জুড়ে এই সরকারের উপর আস্থা রাখছে, বিজেপির উপর আস্থা রাখছে। আর কংগ্রেসকে তো আজকে দেখো না, ওমর আবদুল্লাহ একটু আগে একটা টুইট করেছে, সেখানে তো তাদের অ্যালায়েন্স পার্টনার হওয়ার পরেও কংগ্রেসকে যা তা কথা বলেছে, কংগ্রেসকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কংগ্রেসের অ্যালায়েন্স পার্টনাররাই তাদের উপরে ভরসা রাখতে পারে না, সাধারণ মানুষ কি ভরসা রাখবে? যেভাবে প্রথম থেকে আমরা দেখছিলাম, একেবারে হরিয়ানাতে পুরো কাম ব্যাক করে, যাকে বলে কাম ব্যাক, এবং ধরাশয়ী হয়ে গেছে কংগ্রেস ধরাশায়ী হবে, কারণ দেশের হিতে কথা না বললে, দেশ বিরোধী কথাবার্তা বললে, কংগ্রেসের কথায় পাকিস্তানে বাজি ফোটে, কংগ্রেসের কথায় পাকিস্তানের লোকেরা আনন্দ করে, পাকিস্তানের ওখানকার সংসদরা নেতারা রাহুল গান্ধীকে আম পাঠায়, নরেন্দ্র মোদীকে আম পাঠায় না। পাকিস্তানের নেতারা, সাংসদরা, কংগ্রেসের নেতারা বা অন্যান্য যারা সব বিচ্ছিন্নতাবাদী মানসিকতার যে সমস্ত নেতৃত্ব রয়েছে ভারতবর্ষ জুড়ে, সে হচ্ছে তোমার বা আসাদুদ্দিন ওয়েসি থেকে শুরু করে বিভিন্ন এরকম যারা বিচ্ছিন্নতাবাদী মানসিকতায় যারা বিশ্বাসী, ইনক্লুডিং রাহুল গান্ধী, এদেরকে উপহার পাঠাবে, উপটৌকন পাঠাবে, আম পাঠাবে, জাম পাঠাবে, কিন্তু নরেন্দ্র মোদীকে পাঠাবে না। কারণ নরেন্দ্র মোদী দেশহিতে কথা বলছেন, কারণ নরেন্দ্র মোদীর কথায় পাকিস্তানে বাজি ফোটে না। নরেন্দ্র মোদী কোনো কথা বললে সেখানে থরহরি কম্প শুরু হয়ে যায় তাদের। তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের হিতে কথা বলবেন, পাকিস্তানের হিতে কথা বলবেন না। নরেন্দ্র মোদী বিচ্ছিন্নতাবাদীদের মদত দেবেন না। নরেন্দ্র মোদী শক্তিশালী ভারতবর্ষ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এবং সেই লক্ষ্যে উনি অবিচল। তো ভারতবর্ষের মানুষ তার উপরে দুহাত তুলে আশীর্বাদ করছে এবং করবেন।